এবার চোখ রাখতেই হচ্ছে বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে ইউনূসের বাংলাদেশে ক্রমশ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে। এবার যে খবর উঠে আসছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুর করা হয়েছে। যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে যান, সেই বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি ভাঙচুর করে ফেলা হয়েছে। ঐতিহাসিক বাড়িটির নিরাপত্তায় পুলিশের ভূমিকায় প্রশ্ন। ইউনূসের বাংলাদেশের রীতিমতো এই ধরনের খবর সংবাদ শিরোনামে উঠে আসছে। যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, সেই নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের দেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুর করা হয়েছে, আর সেই জায়গায় ইউনূস কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? প্রশ্ন কিন্তু তুলছেন মানুষ, প্রশ্ন তুলছে গোটা বিশ্ব। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্রই বাঙালিদের আবেগ নয়, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোটা বিশ্বের কবি, বিশ্বকবি যাকে বলা হয়, যাকে তকমা দেওয়া হয়েছে। আরে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীতটা চলে, যে জাতীয় সঙ্গীত গেয়ে তারা বিভিন্ন কাজ শুরু করে, সে জাতীয় সঙ্গীতটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সে কথাটা কি ভুলে গেছেন ইউনূস? প্রশ্ন কিন্তু উঠছে, ইউনূসের বাংলাদেশে কেন এই ধরনের খবর উঠে আসছে? হাসিনা যখন বাংলাদেশে ছিল বা প্রধানমন্ত্রীর আসনে আসীন ছিল, ঠিক সেই সময় তো মৌলবাদীদের এত বড় সাহস ছিল না। বাংলাদেশে এখন ইউনূসের আস্ফলনে আছে এত বড় সাহস যে বিশ্বকবির পৈতৃক বাড়িতে হামলা। আর সেই জায়গায় ইউনূস চুপ করে ঘরে বসে ঠান্ডা ঘরে দিব্যি আয়েশ আমেজ করছেন, আর পুলিশ বাবুরাও দিব্যি সবটাই দেখছেন। প্রশ্ন কিন্তু এবার বাংলাদেশের পুলিশে ব্যবস্থা নিয়েও। তবে এই বিষয়টার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, গোটা দেশ জুড়ে তার নিন্দার ঝড় উঠছে, গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠছে। যে রবীন্দ্রনাথকে নিয়ে গোটা বিশ্বের মানুষ লেখালেখি করে, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে, গোটা বিশ্ব শ্রদ্ধা দেয়, শ্রদ্ধা নিবেদন করে গোটা বিশ্ব, সেই জায়গায় নির্লজ্জ বাংলাদেশের এই ছবি এবার ধরা পড়ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই বিষয়ে যুক্ত হয়ে গেছে বাহ্যিক শিল্পী প্রণব সাহা। প্রণব বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। এই যে বাংলাদেশের সিরাজগঞ্জে এই ঘটনা, যে পৈতৃক বাড়ি দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন, আর সেই বাড়ি ধ্বংস করে দিচ্ছে সেখানকার মৌলবাদীরা, কি বলবেন বিষয়টা, কিভাবে দেখছেন আপনি? আসলে এই ঘটনার ধিক্কার জানানোর মতো ভাষা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি জানি না কোনো বা বিশ্ববাসীর কাছে কোনো ভাষা আছে কিনা এই ঘটনার ধিক্কার জানানোর মতো। পৃথিবীতে যতগুলো নিন্দনীয় ঘটনা ঘটেছে, বাংলাদেশ কিন্তু সেই জায়গায় নাম লিখিয়ে নিল তার। এত বড় নিন্দনীয় ঘটনা, যেটা একটু আগে বলছিলেন, যার লেখা জাতীয় সঙ্গীত গায় তারা, তাকে এইভাবে অপমান, মানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা নয়, সারা বিশ্ববাসীকে অপমান করা। আর এটা কোনো মানব জাতির পক্ষে সম্ভব কিনা আমি জানি না। যার মান এবং হুঁশ আছে তারা এই কাজ করতে পারে কিনা আমি জানি না। আর যাই হোক, আমি যদি অন্যায় করি, আমি রাষ্ট্রপ্রধান যিনি, বাড়ির কর্তা যিনি, সেই কর্তা ব্যক্তির তো তার একটা ভূমিকা থাকবে। যে অন্যায় হচ্ছে, এই কাজ অন্যায়, সেটা করবে না। আমি জানি না সেই জায়গায় কর্তা ব্যক্তি থাকার, যিনি কর্তা ব্যক্তি উনি কিন্তু নোবেল প্রাইজ বিজয়ী, একজন সমাজসেবী হিসেবে নোবেল প্রাইজ জয় অর্জন করেছেন। সেই জায়গায় এত বড় একটা নিন্দনীয় ঘটনার সেটা, ওইটাকে সামলানো বা ওইটাকে বন্ধ করার দায়িত্ব রয়েছে পুরো রাষ্ট্রের। কেননা রবীন্দ্রনাথকে কোনোদিন বাংলাদেশ অস্বীকার করতে পারবে না, সারা বিশ্ব কোনোদিন অস্বীকার করতে পারবে না। সেই জায়গায় ওই একটা কথাই আবার বলবো, পৃথিবীর ইতিহাসে যতগুলো নিন্দনীয় ঘটনা ঘটেছে, বাংলাদেশ তার মধ্যে একটা নাম লিখিয়ে নিল, যেটা আর কোনোদিন মুছতে পারবে না। তার আমাদের পুরো বাঙালি, পুরো বিশ্ববাসীর মনে একটা দাগ কেটে দিল। একটা ওই আয়নার মধ্যে আয়না পড়ে গেলে ভাঙলে যত জোড়াই দিক, সেই জোড়া যেমন লাগে না, ঠিক তেমনি ভাবে বিশ্ববাসী কিন্তু সারা জীবন মনে রাখবে যে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটা, যেখানে রবীন্দ্রনাথ যেতেন, রবীন্দ্রনাথ ওখানে সভা করতেন, কৃষকদের সঙ্গে
খেটে খাওয়া মানুষদের সঙ্গে বসে আলোচনায় বসতেন, সেই জায়গা, সেই বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কি হতে পারে আমি জানি না। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম মুজিবুর রহমানের বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। ধানমন্ডিতে যে বাড়ি রয়েছে সেই বাড়ি দেখার জন্য প্রচুর মানুষ যায় এবং এখন অনেকে আক্ষেপ করছে হয়তো বা আগে যদি হাসিনার সময় যেতাম মুজিবুর রহমানের সেই বাড়িখানা দেখতে পেতাম, কিন্তু এখন আর নেই, সেটাকেও ধুলোয় মিশিয়ে ফেলে দিয়েছে সেখানকার মৌলবাদীরা। যে মুক্তিযোদ্ধাদের সেখানে অপমান করা হয়, যেখানে মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্বদের অপমান করা হয়, সেই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ভেঙে ফেলা হয়েছে। কি মনে হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশ থেকে যে সংস্কৃতি তা ধীরে ধীরে মুছে যাচ্ছে আর সেই জায়গায় শুধুমাত্র সন্ত্রাস প্রতিনিয়ত বাড়ছে? কি বলবেন? আপনি ঠিক বলেছেন, সুস্থ সংস্কৃতি আমার মনে হয় বাংলাদেশ থেকে ধীরে ধীরে মুছে যাবে। সুস্থ সংস্কৃতি, একটা অসুস্থতা বিরাজ করছে এবং এখনো সময় রয়েছে বাংলাদেশের সচেতন নাগরিক যারা রয়েছেন সেই সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনা আগামী প্রজন্মের জন্য ভীষণ জরুরি। কেননা আজকে যে কাজ, যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সামনে তো আগামী প্রজন্ম রয়েছে। আসুন সবাই মিলে অন্তত আগামী প্রজন্মের কথা ভাবি, ভেবে এই যে সন্ত্রাসের সংস্কৃতি, এই যে সুস্থ সংস্কৃতি, এটাকে ফিরিয়ে আনি, সন্ত্রাসের সংস্কৃতিকে দূরে ফেলে সুস্থ সংস্কৃতিকে আমরা আহ্বান নিয়ে আসি। অন্যথায় সারা বিশ্বের কাছে বাংলাদেশ তো তার মাথা নত করে ফেলবে। রবীন্দ্রনাথ অন্য জায়গায়, রবীন্দ্রনাথের সেন্টিমেন্ট অন্য জায়গায়, তাই না? তো এই সুস্থ সংস্কৃতি যদি মানুষের সুস্থ, একটা দেশের, একটা রাষ্ট্রের যদি সুস্থ সংস্কৃতি হারিয়ে যায়, সেই রাষ্ট্রের বা সেই দেশের আগামী প্রজন্ম বেড়ে উঠতে কোথায়? সে সুকান্ত বলেছিলেন যে এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, কোথায়? তাহলে সেই স্বপ্ন তো কোনোদিন সফল হবে না। এই বিশ্ব, এই বাংলাদেশ আগামী প্রজন্মের বাসযোগ্য হবে না, তাই না? সুতরাং ভীষণ প্রয়োজন। এখনো বাংলাদেশের সচেতন নাগরিক যারা রয়েছেন তাদের উচিত এই সমস্ত কাজে, শুধু আমি বলবো না রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা নয়, যে কোনো মানুষেরই, যারা আমার কথার সঙ্গে আপনার কথা মিলল না বলে দুম করে আমার বাড়ি ভেঙে দেবে, সেটা কি ঠিক? সেটা সংস্কৃতি নয়। আসুন আমরা সবাই মিলে, আসুন আমরা একটা সুস্থ সংস্কৃতি, যে আগের যে সংস্কৃতির বাতাবরণ ছিল, সাংস্কৃতিক আদান প্রদানের বাতাবরণ ছিল, সেই বাতাবরণটা ফিরিয়ে আনা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরও আমাকে যুক্ত করার জন্য। একদমই। ঐতিহাসিক যে বাড়ি, সেই বাড়ি ভেঙে দেওয়া, সেই বাড়ি গুড়িয়ে দেওয়া এখন বাংলাদেশের রক্তে রক্তে মিশে গেছে। বাংলাদেশে যেভাবে দেখা যাচ্ছে যে অরাজকতা, বাংলাদেশে যেভাবে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ভেঙে ফেলা, মুক্তিযোদ্ধাদের জুতোর মালা পরিয়ে দেওয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবিকে অপমান করা, পৈতৃক ভিটে ভেঙে ফেলা, ধ্বংস করা, সেই বাংলাদেশের যে আগামী দিনে বড় অন্ধকার আসছে সে কথার বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি বা যে ছবি, সংস্কৃতি সম্পূর্ণ সেখানে বিনষ্ট, সম্পূর্ণ সেখানে সংস্কৃতি মুছে ফেলা হচ্ছে। যে ইউনূস নোবেল জয়ী, যিনি নিজেকে নোবেল জয়ী বলেন, সেই নোবেল জয়ের ইতিহাস নিয়েও অনেকের সন্দেহ রয়েছে। শান্তির জন্য নাকি বাংলাদেশের এই উপদেষ্টা নোবেল জয় করেছেন, সত্যিই কি তাই? প্রশ্ন কিন্তু উঠছে এই নোবেল জয়ী নিয়েও। নোবেল কিভাবে তিনি লাভ করলেন তা নিয়েও প্রশ্ন। ঐতিহাসিক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, যে বাংলাদেশের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউনূসের হাতে, এবং তিনিও একেবারে সিটিয়ে সিটিয়ে সেই চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন, তার উপস্থিতি থাকাকালীন কিভাবে ঘটছে এই ঘটনা? প্রশ্ন উঠছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে লেখক এবং সাহিত্যিক ননী গোপাল দেবনাথ। যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার।
কিভাবে দেখা হচ্ছে এই বিষয়টি, কারণ নির্লজ্জ, আমরা এতদিন বলতাম নির্লজ্জ পাকিস্তান, এবার বলা হবে নির্লজ্জ বাংলাদেশ। কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বাংলাদেশে এই ধরনের অরাজকতা দেখা দিতে পারে। টেলিফোন লাইনে আবারও যুক্ত হয়ে গেছেন লেখক এবং সাহিত্যিক ননী গোপাল দেবনাথ। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, বলুন। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা ভেঙে ফেলা হয়েছে। মৌলবাদীরা, ইউনূসের যারা কাছের লোক রয়েছে তারা গিয়ে নাকি এই কাণ্ড সংগঠিত করেছে বলে আমরা জানতে পারছি বা সূত্রে খবর উঠে আসছে। কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো উগ্র মৌলবাদী রেজাকারের শাসন চলছে বাংলাদেশে। তো কি বলবো, এদের সঙ্গে তো সভ্যতা ভদ্রতার কোনো চিহ্ন নেই। এরা তো মানে রেজাকার এবং তো স্বাধীনতা বিরোধী। মানে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিল, যারা লড়াই করেছিল, যাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেরই বংশধর এখন বাংলাদেশে ওরা ক্ষমতায় এসছে। সুতরাং এরা প্রথম থেকেই রবীন্দ্রনাথকে মানে ওদের শত্রু হিসাবে চিহ্নিত করেছে। এই যে আমাদের যা ওদের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে রবীন্দ্রনাথের যে ইয়েটা কি জানি বলে গানটা, যেটা ওদের মানে জাতীয় সঙ্গীত, সেটাকে পাল্টানোর জন্য চেষ্টা করছে। এবং এরা তো পরিষ্কার করে বলছিল যে রবীন্দ্রনাথের জন্যই নাকি ওদের সর্বনাশ হয়েছে, রবীন্দ্রনাথকে ওরা একদম সহ্য করতে পারে না। তো সেই জন্য এই মৌলবাদী শক্তি রবীন্দ্রনাথের বাড়ি ভাঙবে, রবীন্দ্রনাথকে মানে অপমান করবে, অসম্মান করবে। এটা তো একটা সাধারণ ব্যাপার, এটা ওদের কাছে সাধারণ ব্যাপার। কিন্তু এই বিষয় এইভাবে চলতে থাকলে এই বাংলাদেশ তো এখন মৌলবাদীদের যে সমস্ত রাজাকাররা এখানে শাসন করছে, যারা পাকিস্তানপন্থী, উগ্রপন্থী এবং বিভিন্ন ধরনের, এরা এসে বাংলাদেশটাকে দখল করে নিয়েছে। সুতরাং এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণকে এখন এগিয়ে আসতে হবে, বাংলাদেশকে জনগণকে প্রতিরোধ করতে হবে। না হলে মুক্তিযুদ্ধের চিহ্ন মাত্র থাকবে না। এই ইউনূস তো সে স্বাধীনতা বিরোধী, এখন তো শুনতে পাচ্ছি সে মানে খ্রিস্টান, সে তো মুসলিমও না। তো তার কাছে থেকে এর চাইতে বেশি কি আর আশা করা যাবে? এরা তো ভারত বিরোধিতা করতে করতে রবীন্দ্রনাথের বিরুদ্ধে, শিক্ষা সংস্কৃতি, পুরো বাংলা সংস্কৃতির বিরুদ্ধে ওরা চাইছে আবার সেখানে যে উর্দুটাকে নিয়ে আসতে, অর্থাৎ পাকিস্তানটাকে, পূর্ব পাকিস্তান যেটা হয়েছিল তার থেকে যে বাংলাদেশ হয়েছিল, সেটাকে আবার ওরা পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য ওরা চেষ্টা করছে। এই তো বিষয় ওদের। একদমই। তবে এই যে বিষয়গুলি বারবার বাংলাদেশ থেকে উঠে আসছে, কখনো দেখা গেছে ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া, মুজিবুর রহমানের পরিবারে আক্রমণ চালানো, এ ধরনের ঘটনা আমরা দেখেছি। যারা মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া এবং বারবার ভারত বিরোধী স্লোগান। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি মুছে ফেলা, নোবেল সেখানে সম্পূর্ণ ফেলে দেওয়া হয়েছে, কোনো ঐতিহাসিক জিনিস সেখানে আর নেই। কি মনে হচ্ছে এবার কি ইউনূস চাইছে যে বাংলাদেশে কোনো ধরনের শান্তি যেন না থাকে, কোনো ধরনের সংস্কৃতি যেন না থাকে? কারণ একটা দেশ তখনই সমৃদ্ধ হয় যখন সে দেশ তার ইতিহাস, তার সংস্কৃতি, তার ঐতিহ্যকে বহন করে বছরের পর বছর নিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে যে বাংলাদেশ কেমন ছিল বা দেশ কেমন ছিল, দেশ এখন কিভাবে এই জায়গায় এসেছে। সেই জায়গায় ইউনূসকে এবার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে যাচ্ছে যে রবীন্দ্রনাথ ভুলো, এবার সন্ত্রাসবাদী হও, মৌলবাদী হও, হাতে লাঠি নাও, এই ধরনের বিষয় শেখাতে চাইছে। কি বলবেন? না, এটা তো হচ্ছে, আমি তো বললাম যে এরা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে ওরা মুছে দিতে চাইছে। এবং এরা বলছে বাংলাদেশের কত বড় সাহস, কিরকম দুর্বৃত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, এরা এদেরকে বলছে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য। তাহলে কি সাধারণ ব্যাপার? ওদের বিষয়টাকে, যারা আমাদের দেশেও কিছু লোক আছে এখনো এই মৌলবাদীদের প্রতি একটু দুর্বলতা প্রদর্শন করেন, কিন্তু এরা যদি বাংলাদেশে আসে, এটা তো মানে সভ্যতা, সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি পুরোটা যাবে। যেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, পূর্ব পাকিস্তানের সেই শোষকদের বিরুদ্ধে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ২ লক্ষ নারী ধর্ষিতা হয়েছিলেন এবং প্রচুর তাদের সেখানে তারা অন্তঃসত্ত্বা পর্যন্ত হয়ে গেলেন। তো সেই সমস্ত, সেই যে রক্তের স্রোত,
সেই রক্তের স্রোতকে মানে ভুলে গিয়ে এখন সেই রাজাকার বাহিনী আবার বাংলাদেশে তারা ঘাঁটি গেড়েছে এবং এদের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের যে আদর্শ সেই আদর্শকে মানে মুছে দেওয়া। এরা এগুলো এতই বর্বর যে সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত যারা তাদেরকে তো অত্যাচার করছেই। শেখ মুজিবুর রহমান, তাকে জাতির পিতা বলা হয়, তার মূর্তি ভাঙা এবং মূর্তির উপরে দাঁড়িয়ে পেচ্ছাপ করা, সেটা এর মতো বর্বরতা মানব সভ্যতার ইতিহাসে আছে কিনা আমরা জানি না। সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে শক্তি সে তারা করতেই পারে, কিন্তু এই যে একটা সাংস্কৃতিক মানে মানে লড়াই, সেটা মানে বাঙালির সংস্কৃতির যে শিক্ষা সংস্কৃতি, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি, এখানে যে সংখ্যালঘু অংশের মানুষ যারা আছেন, মানে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের প্রতি যে অত্যাচার, তাদের প্রতি যে নির্মূল করা, তাদের সম্পত্তি দখল করার যে চক্রান্ত, সেই সমস্ত কিছুই তো ওরা এদের একদম। দেখুন, সত্যি কথা বলতে কি দুর্ভাগ্যের বিষয়, যেই চীন বা যেই আমেরিকা তাদের সেই স্বাধীনতাটাকে সেদিন স্বীকৃতি দেয়নি, কি সুন্দর ইউনিসের সঙ্গে তার কিরকম সম্পর্ক, সেখান থেকে সে তো আমেরিকা তাকে তৈরি করে বাংলাদেশে পাঠিয়েছে। তো যারা সেই বাংলাদেশের স্বাধীন মুক্তিযুদ্ধের যারা স্বীকৃতি দেয়নি সেদিন, সেই আমেরিকাকে এখন আমেরিকার দোসর হয়ে তারাই এখন বাংলাদেশকে সেই আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য, এবং পাকিস্তানের সাথে তো আমেরিকার একটা ইনার একটা কন্ডিশন মানে কোনটা যোগাযোগ আছেই। আমাদের ভারত সরকার বা ভারতবর্ষের পক্ষ থেকে আর্মি যখন স্ট্রাইক করলো, সেখানে আগ বাড়িয়ে যে এই যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বা বন্ধ মানে বিরতি ঘোষণা করলেন, এটার পেছনে তো বিশাল একটা চক্রান্ত সেখানে রয়েছে। সুতরাং এই মূল বিষয়টা হলো যে ভারত বিরোধিতা করতে 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 আজকে তাদের এই অবস্থা। কারণ বিরোধিতার কারণটা হলো এই যে এই বাংলাদেশের মুক্তি কখনই হতো না, আরো 15 বছরে হতো না, 2 কোটি মানুষের রক্তের বিনিময় হতো না যদি ভারতবর্ষ সেদিন তাদেরকে সাহায্য না করতো। সুতরাং এটাই তাদের যন্ত্রণা, এই মৌলবাদীদের, অর্থাৎ এই রাজাকারদের, যারা পূর্বের সেই যে যারা রাজাকার বাহিনী যাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওরা এদেরই বংশধর। সুতরাং ওরা চাইছে যে বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তান মানে পাকিস্তান বানাতে, পাকিস্তানে পার্ট করতে, অর্থাৎ এখানে ইসলামিক মৌলবাদী রাষ্ট্র হিসাবে সেখানে ঘোষণা করতে। সুতরাং রবীন্দ্রনাথ এখানে আক্রান্ত হবে, নজরুলও কদিন পরে আক্রান্ত হবে। তো এই সুস্থ সংস্কৃতির জন্য যারা চর্চা করে, যারা সুস্থ সংস্কৃতি যারা চর্চা করে, তারা আক্রান্ত হবে। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মৌলবাদীদের কাছে। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে কিভাবে ভাঙ্গা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং সেখানে ধর্মীয় ভাবাবেগ কাজে লাগানো হচ্ছে বলে কিন্তু অনেকেই অভিযোগ করছেন। কিন্তু ঐতিহাসিক এই বাড়িটি ভাঙচুরের পুলিশি নিরাপত্তা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। একটি ঐতিহাসিক বাড়ি যেখানে হাজারো হাজারো টুরিস্টরা আসেন এই পৈতৃক বাড়ি দেখার জন্য এবং সেখানে অবশ্যই পুলিশ থাকেন। তবে পুলিশের সামনে কিভাবে ঘটলো এই ঘটনা? বাংলাদেশে ইউনূস যখন চেয়ারে বসে সব রাজনীতি করছেন, ছুটে যাচ্ছেন দিল্লিতে 9 মাসে প্রায় 9টি দেশ ভ্রমণ করছেন, সে জায়গায় আগে নিজের দেশটা তো দেখুন। নিজের দেশে ভাঙচুর চালাচ্ছেন, নিজের দেশে যখন মৌলবাদীরা এই ধরনের ঘটনা করছেন, তখন আপনি কিভাবে চুপ করে বসে আছেন? প্রশ্ন কিন্তু এবার তুলছে সংস্কৃতি মহলের মানুষজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।